দিনাজপুর 21 কিলোমিটার। দিনাজপুর শহরের একেবারে কাছে হচ্ছে এই বিরল স্থলবন্দর, আর এই পাশে হচ্ছে বিরল স্থলবন্দর জিরো। বাংলাদেশে একমাত্র জেলা হচ্ছে দিনাজপুর যেখানে দুইটা স্থলবন্দর আছে। আজকে আমি আছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জনপদ দিনাজপুরে। বুঝতেই পারতেছেন আজকে আমি আপনাদেরকে দিনাজপুর শহর এবং এর আশপাশ ঘুরে দেখাবো। আর আমি এখন আছি দিনাজপুরের মডার্ন মোড়ের পাশে। এখানে একটা হোটেলে আমি রাতে ছিলাম। এখন প্রায় 9টা বেজে গেছে। দিনাজপুর শহর এক্সপ্লোর করতে বেরোচ্ছি। প্রথমে আপনাদের নিয়ে যাব এখানকার রাজবাড়িটি দেখাতে, সেই সাথে আপনাদেরকে দেখাবো দিনাজপুরের বড় ঈদগাহ ময়দান, গোড়ে শহীদ বড় ময়দান যেটাকে বলে। এক সময় পুরো দিনাজপুর যেখান থেকে চলতো, সেই অখণ্ড দিনাজপুরের কেন্দ্রবিন্দু রাজবাড়ির এখনকার অবস্থা দেখুন। পাখি উড়ে যায়, রেখে যায় তার পালক, আর সেই পালক দেখতে আমি আপনাদেরকে নিয়ে এখানে এসেছি। এটা কি মূল রাজবাড়ি? হ্যাঁ, এটাই মূল রাজবাড়ি। হাজারদুয়ারি। হাজারদুয়ারি। হাজারদুয়ারি কেন বলা হয়? হাজারদুয়ার আছে, আপনি দেখেন। আচ্ছা, এখানে কি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কোনো সাইনবোর্ড আছে যেখানে ইতিহাস লেখা আছে? ইতিহাসে লেখা নাই, এটা আমরা ক্রমাগত থেকে শুনে আসতেছি। এই দিক দিয়ে উঠতাম। কিসের সিঁড়ি? না, ইটালের সিঁড়ি দোতলায় উঠবেন আপনি কেমন? এখন কই? সব কিছু এগুলো তো আমাদের চোখের দেখা, চোখের দেখা বাস্তবতা। আসলে রাজবাড়ির পুরো প্রাঙ্গণটা ঘুরে আমি যেটা দেখতে পেলাম, এটা বিশাল বড় একটা রাজবাড়ি ছিল, অনেক বড়। রাজবাড়িতে এসেই দিনাজপুরের সেই বিখ্যাত পাঁপড়ের সাথে দেখা হয়ে গেল। পাঁপড় বানানোর প্রসেসটা আপনাদের দেখানো যায় কিনা। পাঁপড় তৈরির প্রক্রিয়া দেখতে আসছি। আসসালামু আলাইকুম। এটাই সেই দিনাজপুরের বিখ্যাত পাঁপড়? হ্যাঁ ভাই। এটা কিভাবে তৈরি করেন? ভাই এটা আমরা তৈরি করি না, অন্য জনের দিয়ে যায়, আমাদেরকে মুঠি করে দিয়ে যায়, বুঝছেন? আচ্ছা, আপনারা ডোলে এটা রোদে শুকান? হ্যাঁ, আমরা একটু ছোট করে এই যে এইভাবে রোদে শুকাই, তারপরে তখন বড় করি। কি দিয়ে বানানো হয় এই পাঁপড়গুলো? খেসারির ডাল, মশারির ডাল কুটে হ্যাঁ, আটার মতো করে করে তারপরে তখন খমর করিয়া গরম পানি করে এগুলা, যেমন আমরা পরোটা করি সেরকম করে করতে হয়, গুঠি করে এগুলো। তারপরে এই পাঁপড়গুলো কি করেন এখান থেকে? রোদে শুকান? এগুলো আমরা রোদে শুকাই, রোদে শুকার পরে তখন ওরা নিয়ে যায়, আবার ফির পরের দিনে সকালে দিয়ে যায় আমাদেরকে। পাঁপড়গুলো তো সব জনগণে খায় ভাই, গুদরি বাজারে, হাটে বাজারে সবাই, আমরা ইচ্ছা করলে কিনে নিতে পারি। ঢাকায় যায় না? হ্যাঁ, ঢাকায় যায়, সব জায়গায় যায় এগুলো। হ্যাঁ, সব জায়গায় যায়। দিনাজপুরের পাঁপড় খুবই বিখ্যাত, এটা আগে থেকে জানি। খাবেন তো খান। বটতলি যাবেন? পার্বতী বাজার বাস নিব। চলে এলাম দিনাজপুরের ঐতিহ্যবাহী জনপদ পার্বতীপুরে। পার্বতীপুরে অ্যাকচুয়ালি আমি এখানকার রেলওয়ে জংশনটা দেখতে এসেছি। মামা, এই চত্বরটার নাম কি যেখানে নামলাম? টার্মিনাল চত্বর। চলে এলাম পার্বতীপুর রেলওয়ে জংশনে। চলেন স্টেশনটা ঘুরে ফিরে দেখাই আপনাদের। এতক্ষণ আপনাদেরকে ঘুরে ফিরে দেখালাম উত্তরবঙ্গের 3টি মূল জংশনের একটি পার্বতীপুর রেলওয়ে জংশন। পার্বতীপুর রেলওয়ে জংশনটা কিন্তু অনেক পুরাতন, অনেক প্রাচীন। এর অবকাঠামো দেখে আপনারা সেটা বুঝতে পারলেন। এছাড়াও আমার দেশের বাড়ি বগুড়ায় সান্তাহার জংশন আছে, আর পাবনার ঈশ্বরদীতে আর একটা জংশন আছে। এই 3টা জংশনই মূলত উত্তরবঙ্গের মূল জংশন। ইচ্ছা থাকা সত্ত্বেও পার্বতীপুরে আর বেশি সময় কাটাতে পারছি না। এখন এখান থেকে আমি দিনাজপুর হয়ে বিরলের পথ ধরবো। আর সম্ভবত একটা ট্রেন চলে এসেছে স্টেশনে, দেখেন।
বাংলা বান্ধা এক্সপ্রেস, রাজশাহী টু বীর মুক্তিযোদ্ধা, নামটা ভুলে গেছি, পঞ্চগড় স্টেশন, সিরাজুল ইসলাম স্টেশন। পাখাটা যেটা মাথা তার কিছু দূর 10 জায়গাতে বাড়ি কাঁচা, তারপরে বাগান। কমলার বাগানে কি কমলা আছে এখন? কমলা মানে প্রচুর কমলা, খাবার আগে কাজ। দিনাজপুরের লিচু সুখ্যাতি গোটা দেশ জোড়া। লিচু এবং হাড়িভাঙ্গা আম এখানকার প্রধান ফল এবং এই দুইটা ফলের সুনাম গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আমি এখন আছি দিনাজপুরের একটা লিচু বাগানের ভেতরে। আমার পেছনের এই লিচু গাছগুলো, আপনারা যদি গ্রীষ্মকালে দিনাজপুরে ঘুরতে আসেন তাহলে দেখবেন যে একদম লিচুতে টইটুম্বুর হয়ে আছে। আর লিচু এবং আম এই এলাকার প্রধান ফল, এজন্য এখানকার ফল চাষিরা নিজেদেরকে শুধুমাত্র এই দুইটি ফল চাষেই যে সম্পৃক্ত করে রেখেছে সেটা কিন্তু নয়। এখানকার চাষিরা ইনোভেটিভ কিছু আইডিয়া নিয়ে এসেছে। এখানে রিসেন্টলি বিরলে কমলার চাষ হচ্ছে পরীক্ষামূলকভাবে। আমি তেমনই একটা কমলা বাগানের সন্ধানে এখন বিরলে এসেছি। আপনাদেরকে সেই কমলা বাগানটা ঘুরে ফিরে দেখাবো এখন। এই লিচু বাগানের ঠিক পাশেই। এই তো আমরা সেই কমলা বাগানের সন্ধান পেয়ে গেছি, যে কমলা বাগানের সন্ধানে আমরা বিরল এসেছিলাম। বাহ, মাশাআল্লাহ, গাছে কমলা রঙের কমলা দেখাও যাচ্ছে। এটা স্বাদ কেমন সেটা আমার জানা নাই এখনো। দেখি চাষির সাথে কথা বলা যায় কিনা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রিপন রেজা। আচ্ছা রিপন ভাই, এই বাগানটা কি আপনার? জি আমার। কিভাবে মাথায় চিন্তা এলো যে যে জায়গায় লিচু এবং আমের ভালো ফলন হয় দিনাজপুরে, আপনি কমলার চাষ শুরু করবেন? চিন্তা বলতে আমাদের বাসায় একটা গাছ, আমার আব্বা কৃষি অফিস থেকে ট্রেনিং গিয়েছিল, বাসায় একটা গাছ দিছিল ছোট চারা, ওটা লাগাই আমাদের, ওটা বয়স প্রায় 8 বছর হচ্ছে। ওইটা থেকে উদ্বুদ্ধ হয়ে আমাদের এই বাগান করার চিন্তা ভাবনা। সেটার ফলন ভালো হওয়ার পরে আপনারা একটা ছোটোখাটো বাগান দিয়েছেন। এই বাগানটার বয়স কত? এই বাগানের বয়স বর্তমান 4 বছর হচ্ছে। কেমন ফলন হয়? ইনশাল্লাহ অনেক ভালো। এখানকার কমলা কি আপনারা বিক্রি করেন নাকি লোকালি শেষ হয়ে যায়? বিক্রি বলতে বাজারে প্রথম কিছু বিক্রি করেছিলাম, তারপর প্রচার হওয়ার পরে অনেকে জানে, আর বাগান থেকে ফল অনেকে নিতে আসে, দেখতে আসে 2, 4, 5 কেজি অনেকে নিই। গাছ থেকে পেরে কমলা খাচ্ছি, একদম ইউনিক একটা এক্সপিরিয়েন্স। না, রং তো ভালো। হ্যাঁ ইনশাল্লাহ রং ভালো। রিপন ভাই আমার জন্য কমলা বুটে দিচ্ছেন এবং তার বাগানের কমলা তার হাত থেকে আমি খাবো। দেখেন, শুধুমাত্র যে বাইরে থেকে কমলা আনতে হবে আমাদের সেটা কিন্তু না, আমি খেয়ে আপনাদেরকে স্বাদ জানাচ্ছি। মিষ্টি তো, দারুণ স্বাদ। এটা গাছ থেকে পারলাম এখন টাটকা, 2-4 দিন আগে দিলে আরো মিষ্টি। অ্যাকচুয়ালি অনেক ভালো। আমরা বাজার থেকে যে কমলা কিনে খাই তার সাথে আমি তফাৎ করতে পারতেছি না। বাংলাদেশের মাটিতে যে এত সুস্বাদু কমলা হতে পারে এটা আসলে এখানে এসে কমলা না খেলে বুঝতে পারতাম না। মাটির কোনো কম বেশি আছে কমলা চাষের জন্য? কমলা চাষের মাটি বলতে মানে বেলে দোআঁশ মাটিতে সবচেয়ে কমলাটা ভালো হয়। অন্য জায়গায় কি সম্ভব? বাংলাদেশের অন্য জেলাগুলোতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কি বলে? মাটির ব্যাপারটা হচ্ছে বেলে দোআঁশ মাটি বললেন, আর কি কি রিকোয়ারমেন্ট আছে? রিকোয়ারমেন্ট বলতে বেলে দোআঁশ মাটি সবচেয়ে বেশি ভালো হয়। আর এইটা মনে করেন এটা জোর তো বেশি নিচে যাইতে পারে না, উপর থেকে মাটিতে সার, গোবর সার, জৈব সার, বিভিন্ন ধরনের গাছের অনুখাদ্যগুলা, জিঙ্ক, বোরন, দস্তা, আচ্ছা, এগুলা দিলে মানে গাছের গ্রোথটা ভালো হয় আর ফলটাও সুস্বাদু হয়। মানে দর্শনার্থীরা যদি আসে কমলা খাওয়ার জন্য, দেখার জন্য তো আসতেই পারে, খাওয়ার জন্য যদি আসে তাহলে কখন আসলে তারা একদম টসটসে ফল খেতে পারবে? তাদের আসতে হবে নভেম্বরের 10-15 তারিখের দিকে। গোটা বছর এই সময়টাতেই কমলা বেস্ট। নভেম্বরের 15 তারিখ দিকেই সিজন কমলা, নভেম্বর ডিসেম্বরের প্রথম সিজন কমলা। আচ্ছা রিপন ভাই, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আপনাকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি বাংলাদেশ ভারত আরও একটি সীমান্তে। ওই যে সামনে মাইল ফলকে লেখা দেখছেন রাধিকাপুর 2 কিলোমিটার।
হ্যাঁ, আমরা এখন আছি বাংলাদেশের বিরল প্রান্তে, আর ওই তো সামনে কাঁটাতারের বেড়া। রাধিকাপুর হচ্ছে ভারত অংশের নাম। সামনে কাঁটাতারের বেড়া দেওয়া যে জায়গাটা দেখতে পারলেন সেটা হচ্ছে ভারত অংশের রাধিকাপুর। আমি আছি এখন বাংলাদেশ অংশের একদম রাস্তার শেষ কিনারায়। দেখেন রাস্তা শেষ হয়ে গেছে, আর ওই তো সীমান্ত পিলার, একটা পিলার দেখা যাচ্ছে সামনে। আর সম্ভবত সামনের এই জায়গাটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড। মামা, এখান থেকে পোর্টটা কত দূর? যেদিকে কাস্টমস ইমিগ্রেশন হয়, মালামাল যায়। ওকে, ওইখানে চলেন, ওইখানে যাব। দিনাজপুর 21 কিলোমিটার। এই মাইল ফলক থেকে যেটা বুঝতে পারছি, দিনাজপুর শহরের একেবারে কাছে হচ্ছে এই বিরল স্থলবন্দর, আর এই পাশে হচ্ছে বিরল স্থলবন্দর 0। আমরা এখন আছি বিরল স্থলবন্দরে। বাংলাদেশে একমাত্র জেলা হচ্ছে দিনাজপুর যেখানে 2টা স্থলবন্দর আছে। বিরল স্থলবন্দর এটা দিনাজপুর শহর থেকে একদম কাছে, আর হিলি স্থলবন্দর সেটা হচ্ছে দিনাজপুরের হাকিমপুর উপজেলায়। ইমিগ্রেশন কাস্টমসও চালু আছে এই ল্যান্ডপোর্ট দিয়ে। এই ছোট্ট দালানটিতে সেই কাজ হয়। আর এই পাশে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ চলছে। এই ল্যান্ডপোর্ট দিয়ে কাস্টমস ইমিগ্রেশন বোধহয় অল্প দিন হলো চালু হয়েছে। বিরল স্থলবন্দরটা আসলে একটা রেলকেন্দ্রিক স্থলবন্দর। এই যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাংলাদেশের রেল লাইন। সামনের যে অংশ সেটাও বাংলাদেশ। আর এই যে সূর্য একদম আমার সামনে, এই জন্য ভিডিও ভালো আসছে না। এই অংশটা সামনে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কি না, ওটা হচ্ছে ভারতের বর্ডার। এই রেল লাইনটা একদম সরাসরি বিরল থেকে রাধিকাপুরে চলে গেছে। অ্যাকচুয়ালি এই পোর্ট দিয়ে মালামাল পরিবহনের কাজ হয় রেলপথে। বিরল স্থলবন্দর দিয়ে আগে প্রচুর পরিমাণে মালামাল এই রেলপথে পারাপার হতো। 2005 সালের পরে ভারত তাদের রেল লাইন ব্রডগেজে উন্নীত করে, আর আমাদের এই লাইনটা হচ্ছে মিটার গেজ লাইন। তারপরে পণ্য পরিবহন কিছুটা কমে গেছে আগের চেয়ে, আর কাস্টমস ইমিগ্রেশন চালু আছে, লোক পারাপার হয়। এখন করোনার কারণে আপাতত এখানে কাস্টমস ইমিগ্রেশন খুব সম্ভবত বন্ধ, আমি লোকালদের কাছে এটা জানলাম। আপনারা যদি দিনাজপুরে আসেন তাহলে এই জায়গাটা থেকে ঘুরে যেতে পারেন। বাংলাদেশ ভারত সীমান্ত দিনাজপুরের এত কাছে। অ্যাকচুয়ালি দিনাজপুরটা তো অখণ্ড ছিল আগে ব্রিটিশ পিরিয়ডে, তারপরে এটা ভাগ হয়ে আমরা পেয়েছি দিনাজপুর। ওদের অংশটার নাম হচ্ছে উত্তর দিনাজপুর। বিরল স্থলবন্দরে আর বেশি সময় অপেক্ষা করব না, বেলা প্রায় পড়ে এসেছে, প্রায় 4টার মতো বাজে। আমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দিনাজপুরের আরও একটি আইকনিক স্পট রামসাগর।